রিজু, সোনাই, মুন্নি, ভোলা আর রাজু স্কুলের পাশের মাঠটাতে খেলছিল। হঠাৎ একজন বয়স্ক লোক এসে বলল, বাচ্চারা, সন্ধে হতে চলেছে, তোমরা এখন বাড়ি যাও, আর সন্ধ্যের সময় এখানে থেকো না। কেন গো দাদু, ভূত আছে নাকি? এই চুপ চুপ, তেনাদের নাম নিও না এই সময়। আমি চলি বাপু, তোমরাও চলে যাও। এই যা, চলে গেলেন তো। চল ভাই, বাড়ি যাই। সন্ধ্যের দিকে সত্যি কেমন গা ছমছম করে। বাড়ির দিকে সকলে মিলেই পা বাড়ালো। এই রাজু, তুই ভূতে বিশ্বাস করিস নাকি? ধ্যাত, ভূত টুত বলে কিছু হয় না, তবে আত্মা আছে। এ ভাই, কাল স্কুল গিয়ে এসব বলিস, এখন চুপ কর ভাই। সোনাই, তুই কি ভীতু রে? চুপ কর ভোলা, আমি মোটেই ভীতু নই। রিজু, ভোলা, রাজু, মুন্নি এবং সোনাই ক্লাস 8-এ পড়ে। ওদের মধ্যে খুব বন্ধুত্ব, ওদের যে কোনো বিষয়ে খুব কৌতূহল। ওদের মধ্যে সব থেকে সাহসী হলো রিজু। ওদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের থেকে ভাই বোনের সম্পর্কটাই বেশি। সারাদিন খুনসুটি, ঝগড়াঝাটি, কিন্তু তা হলে কি হবে, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। ওরা থাকে একটা মফস্বল এলাকায়, জায়গাটার নাম শ্রীপুর। সেই মশফলেরই শ্রীপুর রাজবাড়ির মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা। পরের দিন স্কুলে যাবার পথে, আচ্ছা রিজু, কাল তুই আত্মার ব্যাপারে কি যেন বলছিলিস? শোন তবে, আমাদের সকলের ভিতরেই আত্মা আছে। মানে কি বলতে চাইছিস তুই? দেখ, একটা গাড়ি যেন নিজে নিজে চলতে পারে না, কাউকে কন্ট্রোল করতে হয়, ঠিক তেমনই আমাদের এই দেহটাও নিজে নিজে চলতে পারে না, আর আত্মাই আমাদের দেহকে চালনা করে। এত কিছু কোথা থেকে জানলি? গীতা রে। আচ্ছা, আজ ক্লাস অফে আমাদের আলোচনার বিষয় হবে এটা, ঠিক আছে? ঠিক আছে। 5 জন একসাথে একই বেঞ্চে বসে। আজ রোটেশন অনুযায়ী ওদের লাস্টের আগের বেঞ্চ। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। 10:30টার পর এত জোর বৃষ্টি এলো যে অর্ধেক টিচার আর স্টুডেন্টই আসতে পারল না। ফার্স্ট পিরিয়ডের থেকেও একটা ক্লাস হয়নি, তাই এরা ফার্স্ট পিরিয়ডের পর থেকেই আসর বসিয়ে দিয়েছে। ক্লাসটা ফাঁকা বলে রিজু আর সোনাই সামনে একটা বেঞ্চে এগিয়ে বসেছে, আর পিছনে বাকি 3 জন। রিজুরা পিছন দিকে মুখ করে, মানে ভোলাদের মুখোমুখি বসেছে। আচ্ছা, কালকে দাদুটা কি বলতে চাইলো বল দেখি? সেটাই, আমাদের স্কুলে এমন কি আছে বলতো, তোর মতো ব্রহ্মদৈত্য, বলেই হাসতে থাকলো। এই মুন্নি, মার খাবি কিন্তু, আমি একটা সিরিয়াস কথা বলছি। এই স্কুলে কিছুটা একটা আছেই। কি কি বলছিস সেগুলো? কিন্তু জানবো কি করে? কোনো 10-এর দাদা বা দিদিকে জিজ্ঞেস করা যেতেই পারে। ভোলা, এটা ঠিক বলেছিস। আজকেই টিফিনে জিজ্ঞেস করব প্রীতিশদাকে। হ্যাঁ, সেই ভালো। সঞ্চরিদিকেও আমি আর সোনাই আলাদা করে জিজ্ঞেস করব, আর তোরা প্রীতিশদাকে জিজ্ঞাসা করবি। আচ্ছা ঠিক আছে। ও প্রীতিশদা, আরে রিজু, ভোলা, রাজু, কেমন আছিস তোরা? ওই আছি আমরা, তুমি কেমন আছো বলো? আমারও চলে যাচ্ছে। তো কি জন্য ডাকলি বল? আমাদের স্কুলে কি কিছু আছে গো? আছে তো, প্রায় একটা গা ছমছমে ফিলিংস আসে। তবে এটা তো পুরনো রাজবাড়ির অংশ, তাই হয়তো। আচ্ছা, ওপরে 17 নম্বর রুমটা খোলা হয় না কেন গো? এটা আমি ঠিক বলতে পারবো না রে, আমি এখন যাই, আমার বন্ধুরা ওয়েট করছে। প্রীতিশদা চলে গেল। প্রীতিশদা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মুন্নি আর সোনাই এলো। ওরা ক্লাস 10-এর সঞ্চারিত থেকে স্কুলের ব্যাপারে কিছু কথা জানতে পেরেছে। 17 নম্বর রুমটাতে অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল, তাও একবার নয়, দুবার। বলিস কি রে? হ্যাঁ রে ভোলা, কথাটা শুনে আমাদেরও চক্ষু ছানা বড়া হয়ে গেছিল। কিন্তু মুন্নি, দুর্ঘটনাটা কি ছিল সেটা তো বলা গিয়ে। সুইসাইড করেছিল একজন এই রুমটাতে রে রাজু। কি সুইসাইড? তাও আবার স্কুলে? এটা আবার কোনো গাঁজাখুরি গল্প নয় তো? না ভোলা, সঞ্চারিদি কখনো মিথ্যে কথা বলে না। এর সত্যতা নিজেরাই না হয় যাচাই করে নিস। পাগল হলে রিজু? কেন? দেখ, আমরা জানি তুই খুব সাহসী, তা বলে সত্যি তোরা বড্ড ভীতু,
আচ্ছা, তোদের সব আমি দূর করছি। তোরা কি জানিস আমি কেন আত্মার ভয় পাই না? তুই সাহসী বলে। আমি এখন যে কথাটা বলবো সেটা তোরা নাও বিশ্বাস করতে পারিস। এরম কখনো হয়েছে যে তোর কথা আমরা বিশ্বাস করিনি? তুই তো আমাদের টিমের লিডার রে। শোন তবে, তোরা সকলে জানিস আমার যখন 5 বছর বয়স তখন আমার ঠাকুমা মারা যান। তো উনি যেদিন মারা যান সেদিন বাড়ির সকলে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যস্ত। ঠিক তখনই একটা লজেন্স মুখে নিয়ে আমি ওপর থেকে নিচে নামছিলাম। মারা যাওয়ার অর্থ তখন আমি বুঝি না, শুধু জানতাম মরে গেলে প্রথমে ভূত হয়ে যায়, তারপর আকাশের তারা হয়ে যায়। নামতে নামতে দেখি ঠাকুমা চেয়ারে বসে আমাকে ডাকছেন। কি? তারপর আমিও গেলাম ওনার কাছে আর গিয়ে বললাম, তুমি তো ভূত হয়ে গেছো, আমি বাপু যাব না। তখন ঠাকুমা বললেন, দাদু ভাই, সব ভূতেরা খারাপ হয় না, যেটা তুমি বড় হলে বুঝবে। এই নাও একটা লজেন্স, আর শোনো, একদম আর দুষ্টুমি করবে না, লক্ষ্মী ছেলেও হয়ে থাকবে, কেমন? আমি লজেন্সটা হাতে নিয়ে দেখছি। হঠাৎ মা এসে বলেন, তুই আবার লজেন্স নিয়েছিস? তারপর আমি সব বলি, কিন্তু কেউ আমার কথাকেই গুরুত্ব দিল না। বলল আমি মার কাছ থেকে মার খাওয়ার অজুহাতে এসব বলছি। কিন্তু তারপর যেটা হলো তাতে সবাই বিশ্বাস করতে বাধ্য হলো। ওরা ক্লাসের দিকে রওনা দিল। ভোলা ততক্ষণে নিজের টিফিন শেষ করে রাজু টিফিন খেতে শুরু করে দিয়েছে। প্রত্যেকের মধ্যেই টান টান উত্তেজনা, বাকিটা শোনার জন্য। ক্লাসে এসে ওরা বেঞ্চে গোল হয়ে বসলো। রিজু আবার বলা শুরু করলো, হ্যাঁ শোন, তারপর সেদিন রাতেই মানে দেহ সৎকারের পর বাবা আর কাকা এসে দাদুর ঘরে দাদুর সাথেই শুয়েছেন। রাত তখন 2টো, কোথাও কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে দাদুর ঘরের দরজাটা খুলে গেল, যেন মনে হলো কেউ ধাক্কা মেরে খুলে দিল। তারপরই ঘরটা রজনীগন্ধা আর ধূপধুনোর গন্ধে ভরে গেল, আর একটা মিষ্টি হাওয়া সবাইকে ছুঁয়ে চলে গেল। অদ্ভুত বিষয় এই যে কেউ এতে একটুও ভয় পেল না, বরং চেনা কাছের কোনো অদৃশ্য মানুষের উপস্থিতি টের পেলেন। তারপর আমার কাম্মার সাথে একটা ঘটনা ঘটে। কি রে, কি ঘটেছিল? শোন, সেদিন কাকায় দাদুর ঘরে শোয়ার কাম্মাকে একাই শুতে হয়েছিল। কাম্মা তখন 5 মাসের প্রেগনেন্ট, তাই মা বলেছিল আমায় ঘুম পাড়িয়ে কাম্মার কাছে চলে যেতে। কিন্তু সারাদিনের ধকলের পর মা আমায় ঘুম পাড়াতে ঘুমিয়েই পড়েছিলেন, তাই মায়েরা যাওয়া হয়নি। কাম্মা একাই ঘুমাচ্ছিলেন। রাত তখন 3:30। কাম্মা বাথরুম থেকে জল পায়ে বেরোচ্ছিলেন। হঠাৎ তার পা পিছলে গেল, কিন্তু সে পড়লেন না। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে ধরে নিয়েছিলেন। সাথে সাথেই ঘরটা রজনীগন্ধার আর ধূপধুনোর গন্ধে ভরে উঠল। সাথে সাথে একটা মিষ্টি হাওয়া কাম্মাকে ছুঁয়ে চলে গেল। তারপর কাম্মা একটু ভয়ে ভয়ে শুয়ে পড়ল, কারণ তিনি কি হলো কিছুই বুঝতে পারলেন না। তিনি স্বপ্নে ঠাকুমাকে দেখলেন। ঠাকুমা বলছেন, ছোট বৌমা, একটু সাবধানে চলাফেরা করো, পড়ে গেলে আমার দিদিভাইয়ের কি হতো বলো তো? দিদিভাই মানে? আমার বোনও। কিন্তু তো ঠাকুমা কি করে জানলেন যে মেয়েই হবে? এটাই ওনার ইচ্ছে ছিল যে একটা নাতনি হবে। দাদুরও তাই ইচ্ছে ছিল। ও, তোর বোন যেন এখন কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে। বাকিটা কি শুনবি? বল বল, শুনবো তো। পরের দিন সকালে কাকায়, দাদু, মা, বাবা সবাইকে কাম্মার ঘটনাকে বলে। কাকায় আবার এইসবে বিশ্বাস করে না, কিন্তু কালকে রাতের ঘটনার পর কাকাইও আত্মায় বিশ্বাস করতে শুরু করে। বুঝলাম। কি বুঝলি? যে ভালোবাসার টান বড়ই অদ্ভুত, যা মৃত্যুতেও কাটে না। সে না হয় বুঝলাম, কিন্তু ওই 17 নম্বর রুমের আত্মাগুলো কি তোকে চেনে নাকি, যে কিচ্ছু করবে না? ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমার ঠাকুমা আছেন না। তোরা যেতে না চাইলে জোর করব না, আমি একাই যাব। এই না না, আমরা সবাই যাব। হ্যাঁ হ্যাঁ, সবাই যাব। সবাই মিলে একসাথে বলে উঠল। ওরা ঠিক করলো একটা রাত স্কুলে কাটাবে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তো এটা মানবে না। তাই অনেক ভেবেচিন্তে ওরা ঠিক করলো সরস্বতী পুজোর দিন রাত কাটাবে স্কুলে, কারণ সামনেই সরস্বতী পুজো আসছে। তার আগের বছর ওদের হাতের কাজ দেখে টিচাররা এই বছরের ডেকোরেশনের আগাম দায়িত্ব ওদের দিয়ে রেখেছিল। ওরা ঠিক করলো সরস্বতী পুজোর দোহাই দিয়েই ওরা একটা রাত স্কুলে কাটানোর ব্যাপারে ম্যানেজ করে নেবে। যেমন ভাবা তেমনি কাজ। ওরা স্কুল কর্তৃপক্ষকে রাজিও করিয়ে নিল। ভয় পাস না ভোলা, মায়ের মূর্তির সামনে তো বসে আছিস। না রে, কেমন যেন গাটা ছমছমে করছে। শোন,
আমি 17 নম্বর রুমে যাচ্ছি, যাবি কি আমার সাথে? যাচ্ছি যাচ্ছি বাবা, চল। ওরা সবাই 3 তলায় উঠে একটা মধুর বাদ্যজাতীয় আওয়াজ শুনে থমকে গেল। সাহসী রিজু এখন ভয়ে সিটিয়ে যাচ্ছে, আর বাকিরা তো কাঁপতে শুরু করেছে। হঠাৎ একটা বাচ্চা মেয়ের খিলখিলিয়ে হাসির শব্দ, আর এক ভয়ঙ্কর কর্কশ আওয়াজে কেউ বলছে, ফিরে যাও তোমরা, ফিরে যাও, আর এগিয়েও না। ওই আওয়াজ শুনে ওখানেই সবাই জ্ঞান হারায়। পরের দিন সকালে দারোয়ান স্কুলে এসে ওদের খুঁজতে খুঁজে 3 তলার সিঁড়িতে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর ওরা সব খুলে বলে, এবং ওরা যখন বলছিল এইসব কথা, তখন সেখানে পুরোহিত ঠাকুর পুজোর জোগাড় করছিলেন। ওদের কথা শুনে বললেন যে ওই ঘরটাতে আত্মাটা বন্দি হয়ে আছে, তাকে মুক্তি দিতে হবে। ওই ঘরটা বন্ধই বা কেন, খুলে দেওয়া হোক, রিজু বলে উঠল ঠাকুরমশাইকে। খুলতে তো হবেই বাবা, ওখানে যে কেউ বন্দি হয়ে আছে। তবে স্কুলে একটা শান্তি যজ্ঞের ব্যবস্থা করি ঠাকুরমশাই। কালকে এই যজ্ঞের ব্যবস্থা করুন মাস্টারমশাই, কিন্তু তার আগে বলুন তো আসলে ওই ঘরটায় হয়েছিলটা কি? আর হ্যাঁ, যজ্ঞটা কিন্তু ওই ঘরেই করতে হবে। কি? এটা অসম্ভব, আপনি অন্য কোনো উপায় বলুন ঠাকুরমশাই। দেখুন স্যার, আর অন্য কোনো উপায় নেই। আর ওই ঘরে কি হয়েছিল সেটাও তো আপনি বলছেন না। ওখানে একটা মেয়ে সুইসাইড করেছিল, তারপর থেকে আর ঘর খোলা হয় না। মেয়েটার বডি পোস্টমর্টম হয়েছিল। হ্যাঁ, তবে আজ কাল সন্ধেবেলায় ওই ঘরে যজ্ঞ করব আমি। বেশ, আপনি যখন শুনবেন না তখন তাই করুন। হেড স্যার আশুতোষ মিত্রের এই ঘর তালাবন্ধ করে রাখার আর ঘর খুলতে না দেওয়ার ব্যাপারটা রিজু আর বন্ধুদের খুব ভাবিয়েছিল। কারণ ওরা লক্ষ্য করেছিল, যখন থেকে পুরোহিত মশাই ওই ঘরটা খোলার কথা বলতে শুরু করেছেন, তখন থেকেই উনি ঘামছেন, আর সাথে সাথে তার মুখও একটা অপরাধবোধ ফুটে উঠছে। স্যার, ওরকম অদ্ভুত আচরণ কেন করছেন বলতো? সেটাই তো দেখছি। কোথাও স্যারের সাথে জড়িয়ে নেই তো? কি যে বলিস না ভোলা। না রাজু, কথাটা উড়িয়ে দেবার নয়, স্যারের চোখ মুখে অপরাধবোধ স্পষ্ট। হ্যাঁ, তাও আমরা না জেনে ওনার উপর দোষ দিতে পারি না। পরের দিন আশুতোষবাবু সকালবেলায় ওই ঘরটা খোলবার কথা বলতেই রিজুরা বললেও তারাও যাবে। আশুতোষবাবু এক প্রকার নিজেকে বাঁচাতেই ওদেরকে সাথে নিলেন, যার কারণ ক্রমশ প্রকাশ্য। স্যার, আপনি কি কোনো কারণে টেনশন আছেন? টেনশন? না না, টেনশনে কেন থাকবো? না মানে আপনার চোখ মুখ দেখে মনে হলো স্যার। এরপর ওরা আর কিছু বলল না, চুপচাপ চলে গেল স্যারের পিছন পিছন। আশুতোষবাবু একজন ক্লার্ককে চাবি নিয়ে ওপরে আসতে বলেছিলেন, সে আসতেই ঘরটা খোলা হলো। বাবা, কি অন্ধকার! শুধু অন্ধকার নয়, এটা পচা দুর্গন্ধ বের হচ্ছে। গন্ধটা আমি এই বিল্ডিংয়ে আসার পর থেকেই পাচ্ছি রাজু। হ্যাঁ রে, আমরাও পেয়েছি। ঘরের জানালাগুলো দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার কারণে আলো বাতাস কিছুই ঢোকে না। আবার ওই রুমের সুইচগুলোও কাজ করছে না। অনেক কষ্টে রুমের একটা আলো জ্বালানো গেল। তারপর সেই আলোতে ঘরের উপস্থিত আশুতোষবাবু ছাড়া সবাই যা দেখল, তাতে প্রত্যেকে একেবারে কাঠ হয়ে গেল। লাশ, কঙ্কাল, দুটো লাশ। এ তো পুলিশ কেস। স্যার, পুলিশে খবর দিই। পাগল হয়েছিস? স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে তো। এ কি, বাচ্চাগুলো কোথায় গেল? লাশ দেখে রিজু ঘর থেকে বেরিয়ে গিয়ে থানায় ফোন করে, আর সোনাই আর মুন্নি বাইরে থেকে পুলিশে খবর না দেওয়ার কথাটাও শুনতে পায়। স্কুলের একদম কাছেই থানা। 5 মিনিটের মধ্যেই থানার বড়বাবু এসে হাজির হন। এদিকে পুলিশে খবর দেওয়ার জন্য হেড স্যার রিজু আর তার বন্ধুদের বকাবকি করছে। অবশ্য এই কাজটা করে সে নিজের প্রতি সকলের সন্দেহটাই বাড়িয়ে দিচ্ছে। যতই স্কুলের রেপুটেশনের দোহাই দিক না কেন, এর পিছনে অন্য কারণ আছে, তা রিজুদের কাছে স্পষ্ট। একে শুনছি আশুতোষবাবু, আর আপনি বা ওদের বকছেন কেন? না, আসলে জানেনই তো, স্কুলের এসব হলে ভালো দেখায় না। হয়ে যখন গেছে তখন এই কেসটার তদন্ত আমরা করবই। এসবের কি খুব দরকার? মানে আপনি কি বলতে চাইছেন? দুজন খুন হয়েছে আর তদন্তের দরকার নেই? আপনি কীরকম মানুষ মশাই? না, আমি আসলে বলতে চাইছিলাম। আর কিছু বলতে পারলেন না। পুলিশ অফিসার বললেন, থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। কিছুক্ষণ পর থানার বড়বাবু পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে স্কুলে এলেন। আশুতোষবাবু,
হ্যাঁ হ্যাঁ স্যার আসুন। এই রিপোর্ট অনুযায়ী এদের দুজনকেই গলা টিপে খুন করা হয়েছে। যে কঙ্কালটা পাওয়া গেছে ওটা একটা 14 বছরের ছেলের, আর যে মেয়েটার লাশ পাওয়া গেছে তার বয়স 16 বছর। মেয়েটা 1 বছর আগেই খুন হয়েছে, আর ছেলেটার লাশ 2 বছরের পুরনো। ওদের পরিচয় জানা গেছে? হ্যাঁ, ছেলেটার নাম রিকি সেন, ওর আই কার্ড থেকে পেলাম। আর মেয়েটার নাম, ওদের ডিটেলস জানতে পারার সাহায্য প্রয়োজন। হ্যাঁ, আমি এখনই ওদের ডিটেলস দিচ্ছি। বাই দ্য ওয়ে, মেয়েটার নাম কি? পায়েল শর্মা। আশুতোষবাবু ওদের ডিটেলস বড়বাবুর হাতে তুলে দিলেন। এখান থেকে রিকি আর পায়েলের বাবা মাকে থানায় ডেকে পাঠালেন। রিকির মা জানালেন যে রিকি একদিন স্কুল থেকে বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। পুলিশের কাছে ডায়েরিও করানো হয়েছিল, তিনি তার রিপোর্টে দেখালেন। তবে রিকিকে খুবই নৃশংসভাবে মারা হয়েছে, গলা টিপে ধরে, তারপর বুকের উপর ছুরি মেরে। এত নৃশংসভাবে একটা 12 বছরের ছেলেকে কেউ কেন মারল সেটাই কেউ বুঝে উঠতে পারছিল না। এমন সময় পায়েলের বাড়ি থেকে ওর মামা আর মামি এলেন। তারা জানলেন মেয়ের জন্য অপেক্ষা করতে করতে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন পায়েলের মা, আর এভাবেই তিনি মারা যান। এত শোক সহ্য করতে না পেরে ওর বাবাও সুইসাইড করেন। হ্যালো, আরে তুমি এতক্ষণ ফোন কেন তুলছিলে না? আরে আমি তো একবার ফেসে যাব মনে হচ্ছে। কিসে ফেসে যাবার কথা বলছেন স্যার? কে? ও রাজু? আপনি তোতলাচ্ছেন কেন? আপনি কি কোনোভাবে এই খুনের সাথে জড়িয়ে নাকি স্যার? এই চুপ, একদম চুপ, না হলে রিকি আর পায়েলের মতো অবস্থা হবে তোরও। স্যার, তার মানে আপনি? ছি! বাইরে থেকে রিজু আর ভোলা সব শুনছিল আর রেকর্ডও করছিল। এদিকে সোনাই আর মুন্নি থানায় ছুটে গিয়ে বড়বাবুর কাছে সব বলে। আর ওই অডিওটা ভোলা হোয়াটসঅ্যাপে মুন্নিকে সেন্ড করে, আর মুন্নির ফোন থেকে বড়বাবু রেকর্ডটা শুনেই ফোর্স নিয়ে বেরিয়ে পড়েন। আজ তোরও ওই একই অবস্থা করব, শয়তান ছেলে। ছাড়ুন বলছি, কেউ বাঁচাতে পারবে না আজ তোকে। হ্যাঁ, আজ আমার উপর নজরদারি, বেয়াদব ছেলে কোথাকার। স্যার, আপনি কিন্তু খুব ভুল করছেন। হ্যান্ডস আপ মিস্টার আশুতোষ। হঠাৎ করে ঘরে ঢুকলেন থানার বড়বাবু। এ কি, আপনি এখানে কেন? অবাক হচ্ছেন? এই ওনাকে হাত করা পড়াও। উনি কিছু কনস্টেবলের দিকে ইশারা করলেন। এ কি, ছাড়ুন আমাকে। চুপ, একদম চুপ। কেন খুন করেছেন দুটো নিষ্পাপ শিশুকে? ওরা জেনে গিয়েছিল আমার ড্রাগসের ব্যবসার কথা, তার জন্য খুন করলেন? আপনি মানুষ? একজন শিক্ষক হয়েও আপনার রুচিতে বাঁধল না? ছি! ওই চক্রের সাথে জড়িত সমস্ত লোকের যাবজ্জীবন কারাদণ্ড হলো। রিজু আর ওর বন্ধুদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাহসিকতার জন্য পুরস্কৃত করা হলো। পরের দিন, জানিস, কাল একটা স্বপ্ন দেখেছি। ওই যে যারা খুন হয়েছিল তারা স্বপ্নে আমায় ধন্যবাদ জানাচ্ছিল। আমিও তো সেই স্বপ্ন দেখেছি। একে একে সবাই বলল, আমিও। আসলে ওরা আমাদের জন্যই মুক্তি পেল। হ্যাঁ, শয়তান লোকটা ওদের কষ্ট দিয়ে মেরেছে, কে জানে। আসলে কি বলতো ভাই, বই পড়লে বা ডিগ্রি বাড়লে কেউ শিক্ষিত হয় না। মানুষ উপর থেকে সব কিছুর বিচার করে, কিন্তু ভালো মন্দের তফাৎটা দেরিতে বুঝতে পারে। মানুষ ভূতপ্রেত জন্তু জানোয়ারদের ভয় পায়, আসলে মানুষই হচ্ছে সবচেয়ে বেশি হিংস্র।